দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। মিয়ানমারে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭০। বিক্ষোভে গুলিতে মানবতা বিরোধী অপরাধ বলছে জাতিসংঘ। এবার সুচির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। অক্সফোর্ডের ভ্যাকসিন নিরাপদ, বিভিন্ন দেশে উদ্বেগের পর বলল ইইউ। ৪ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রকে করোনা মুক্ত দেখতে চান বাইডেন। রেকর্ড সংখ্যক যমজ সন্তানের জন্ম হচ্ছে বিশ্বে, বলছেন গবেষকরা। গর্ভধারণের নানা প্রযুক্তিতে বাড়ছে টুইন বেবির সংখ্যা। দর্শক, এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগের ভিত্তি নেই। এই টিকা সম্পূর্ণ নিরাপদ এমন দাবি করেছে ইউরোপীয় ইউনিয়ন। জোটের বিবৃতিতে বলা হয়, টিকা গ্রহণের পর পার্শ্ব প্রতিক্রিয়ার যে অভিযোগ উঠেছে তা বিচ্ছিন্ন ঘটনা। ভ্যাকসিনটি মানুষের জন্য ব্যাপকভাবে ক্ষতিকর এমন কোনো প্রমাণ মেলেনি। ইউরোপের নেতারা আরও জানান, বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছেন, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে ৪০ জনেরও কম মানুষের মধ্যে। এর আগে এই ভ্যাকসিন গ্রহণকারীর রক্ত জমাট বেঁধে যাচ্ছে এমন অভিযোগ ওঠে। ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, থাইল্যান্ড সাময়িকভাবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার ব্যবহার স্থগিত করে। তবে এই ভ্যাকসিন প্রয়োগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ব্রিটেন, কানাডা সহ বেশিরভাগ দেশ। আগামী ৪ জুলাইয়ের মধ্যে আমেরিকাকে করোনা ভাইরাস মুক্ত দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দেয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসেই কোভিড-19 থেকে মুক্ত হবে তার দেশ। ১ মের মধ্যে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে বলেও ঘোষণা দেন তিনি। বলেন, সব রাজ্যে ভ্যাকসিন কার্যক্রমে শুধু চিকিৎসকরাই নয়, মেডিকেল শিক্ষার্থী, ডেন্টিস্ট এবং পশু চিকিৎসকরাও যোগ দিয়েছেন। এছাড়া অতিরিক্ত ৯৫০ স্বাস্থ্যকেন্দ্রে কাজ করছে ২০,০০০-এর বেশি ফার্মাসিস্ট। দ্রুত টিকা সরবরাহ নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ৪,০০০ সেনা সদস্য। মার্কিন সব রাজ্যের সব অঞ্চলে ১৮ বছরের বেশি বয়সের সবাইকে ১ মের আগে ভ্যাকসিনের আওতায় আনতে বলা হয়েছে। আমি আবারও বলছি, ১ মে যেন পার না হয়। শপথ নেয়ার আগেই বলেছিলাম, দিনে অন্তত ১০ লাখ ডোজ প্রয়োগের সক্ষমতা বাড়ানোর কথা। সেই লক্ষ্য পার করে দিনে ২০ লাখ ডোজ প্রয়োগের কাজ চলছে। মিয়ানমারে চলমান জান্তা বিরোধী আন্দোলনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। বেসামরিক নাগরিকদের উপর গুলির ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ আখ্যা দিয়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুজ। রক্তপাত থামাতে জান্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তার। আন্তর্জাতিক জোট গঠন করে মিয়ানমারে বাণিজ্য অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। যত দিন যাচ্ছে তত দীর্ঘ হচ্ছে স্বজনহারাদের সংখ্যা, বাড়ছে আহাজারি। সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভের সময় বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যান চিত মিন থ। গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন রাস্তায়, সেখানেই মৃত্যু হয় তার। আমার স্বামী বারবার বলতেন, সবাই যদি ঘরে বসে থাকে তাহলে গণতন্ত্র উদ্ধার হবে কিভাবে। সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত, এমনটাই বলতেন তিনি, আর সেটাই হলো। বুধবার নিরাপত্তা পরিষদে বৈঠকে নিন্দা জানানো হয় জান্তার নির্যাতনের। এরপর দিন বিক্ষোভ দমনে যেন আগের চেয়েও বেশি কঠোর মিয়ানমারের সেনাবাহিনী। বৃহস্পতিবার দিনভর দমন পীড়নের পর সরাসরি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলল জাতিসংঘ। অতীতের সব বর্বরতাকে ছাড়িয়ে গেছে নির্যাতন, নিপীড়নের ঘটনা। এ পর্যন্ত শত শত বিক্ষোভকারীকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী। অনেকেই হত্যা করা হয়েছে নিরাপত্তা হেফাজতে। আন্তর্জাতিক জোট গঠন করে তহবিল বন্ধ, বাণিজ্য এবং অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ সহ সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে জান্তার বিরুদ্ধে। নিরস্ত্র মানুষের বিক্ষোভ ঠেকাতে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গণবিধ্বংসী মারণাস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই বিষয়ে নেপিদের বিরুদ্ধে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে সংস্থাটি। আমরা অন্তত ৫০টি প্রমাণ পেয়েছি যেখানে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি করছে। এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে উজি সহ বিভিন্ন স্বয়ংক্রিয় অস্ত্র। এসব অস্ত্র মূলত যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনী ব্যবহার করে। অভ্যন্তরীণ বিক্ষোভ আন্দোলন দমাতে এসব অস্ত্র ব্যবহারের সুযোগ নেই। গত কয়েকদিন ধরে রাতের আধারে চলছে ধরপাকড়, তুলে নিয়ে যাওয়া হচ্ছে রাজনৈতিক নেতাদের। নিপীড়নের মাত্রা বাড়লেও বিক্ষোভ অব্যাহত রাখতে বদ্ধপরিকর গণতন্ত্রকামীরা। শুক্রবারও জান্তা বিরোধী বিক্ষোভ হয়েছে ইয়াঙ্গুন, নেপিদো সহ বিভিন্ন বড় শহরে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির বিরুদ্ধে ঘুষ হিসেবে $৬ লাখ ও ১১ কেজি স্বর্ণ নেয়ার অভিযোগ এনেছে সামরিক জান্তা। দেশটির সেনাবাহিনীর অভিযোগ, ঘুষ হিসেবে নেওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় ৪ লাখ পাউন্ড।
1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর সুচির বিরুদ্ধে আনা এটি সবচেয়ে শক্তিশালী অভিযোগ। বিবৃতিতে মিয়ানমারের সেনাবাহিনীর দাবি, ইয়াঙ্গুনের সাবেক এক মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ঘুষ নেন সুচি, তবে এর সপক্ষে তারা কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি। গেল 5 সপ্তাহ ধরে সুচিকে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে আতঙ্ক ছড়ানো, অবৈধ রেডিও সরঞ্জাম ও করোনা বিধিনিষেধ ভঙ্গের অভিযোগ এনেছে সামরিক সরকার। সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। 24 ঘন্টায় আরও 9,500-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19। মোট প্রাণহানি 26,40,000-এর বেশি। দৈনিক প্রাণহানি ও নতুন সংক্রমণ শনাক্তের দিক থেকে এখনও শীর্ষে ব্রাজিল। বৃহস্পতিবার 2200-এর বেশি মানুষের মৃত্যু দেখল লাতিন দেশটি। এই দিন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন 1,500-এর বেশি মানুষ। এছাড়া মেক্সিকোতে মারা গেছেন 700 জন, অন্যদিকে রাশিয়ায় মৃত্যু হয়েছে 460 জনের। ইতালি ও পোল্যান্ডে 350-এর উপরে ছিল মৃত্যু। একদিনে 4,76,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাসটি। বিশ্বজুড়ে মোট সংক্রমিত 11,91,00,000-এর ওপর। 1.9 ট্রিলিয়ন ডলারের করোনা সহায়তা বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে আলোচিত বিলটি আইনে পরিণত হলো। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রায় সব নাগরিক $1,400 করে অর্থ সহায়তার চেক পাবেন। হোয়াইট হাউস জানায়, কয়েকদিনের মধ্যেই চেক ছাড় করা হবে। এছাড়া সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহে $300 করে বেকার ভাতা পাবেন কর্মহীনরা। শুধু করোনা পরীক্ষা বা চিকিৎসাই নয়, মহামারীর লোকসান থেকে ঘুরে দাঁড়াতে স্কুল, স্থানীয় প্রশাসন, রেস্টুরেন্ট, ব্যবসা, এয়ারলাইন্সেও আর্থিক সহায়তার সিদ্ধান্ত আছে নতুন বিলে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী বিলটির প্রতি সমর্থন রয়েছে 70% প্রাপ্তবয়স্ক মার্কিনীর, যাদের 41% রিপাবলিকান। বিশ্বের রেকর্ড সংখ্যক যমজ শিশু জন্ম হচ্ছে এখন। গেল 3 দশকে এই সংখ্যা বেড়েছে 3 গুণ। ইতিহাসে আগে কখনোই এত যমজ শিশুর জন্ম হয়নি। বেশি বয়সে সন্তান গ্রহণ ও চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় গর্ভধারণের প্রবণতা বাড়ায় বেড়েছে যমজ শিশুর জন্ম। গবেষণায় এই তথ্য পেয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। প্রায় কাছাকাছি চেহারা, অভিন্ন গড়ন যমজ শিশুদের নিয়ে তাই বাড়তি আগ্রহ সবখানেই। রীতিমতো আয়োজন করে যমজদের প্রদর্শনীয় হয় অনেক দেশে। অবশ্য গবেষণা বলছে, যমজ সন্তান আর বিরল নয় এখন। প্রতি 42 শিশুর একটি এখন যমজ। 1000 প্রসবের ঘটনা ঘটলে তার মধ্যে 12টিতেই যমজ শিশুর জন্ম হয়। ইতিহাসে এত বেশি যমজ শিশু জন্মের নজির আগে নেই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, বেশি বয়সে সন্তান নেয়া এবং IVM, ICSI এর মতো চিকিৎসা বিজ্ঞানের নানা প্রযুক্তির ব্যবহার করে গর্ভধারণ বাড়ায় বেড়েছে যমজ শিশু জন্মের প্রবণতা। 80-র দশকের সাথে বর্তমান সময়ের তুলনায় স্পষ্ট হয়েছে সম্পর্ক। এমনিতে পৃথিবীতে যত যমজ শিশু আছে তার 80%ই এশিয়া ও আফ্রিকায়। তবে উত্তর আমেরিকাতেও এখন বাড়ছে যমজ সন্তান জন্মের হার। 165 দেশের তথ্যের ভিত্তিতে গবেষণা বলছে, যমজ সন্তান জন্মদানে স্বাস্থ্য ঝুঁকি থাকে মায়েদের। জন্মকালীন জটিলতাও বেশি থাকে শিশুর। অনেক ক্ষেত্রেই যমজদের একজনের মৃত্যু হয় জন্মের 1 বছরের মধ্যে। বছরে আফ্রিকায় এমন মৃত্যুর সংখ্যা 2 লাখের বেশি। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। 5 শিশুকে আটক করে বর্বরতার নতুন নজির গড়ল ইসরায়েলি বাহিনী। ইহুদি বসতির কাছে গাছ থেকে ফল পাড়ায় তাদের আটক করা হয় বৃহস্পতিবার। মানবাধিকার কর্মীদের ক্ষোভের মুখে 5 ঘন্টা পর মুক্তি দেওয়া হয় ওই 5 শিশুকে। এই ঘটনার ভিডিও ফুটেজ নিয়ে সমালোচনার ঝড় বইছে বিশ্বজুড়ে। গণমাধ্যম জানায়, অধিকৃত পশ্চিম তীরে হাভাত মাউন ইহুদি বসতির কাছে বন্য ফল সংগ্রহ করছিল ফিলিস্তিনি 5 শিশু, যাদের মধ্যে 8 বছরের শিশুও ছিল। 5 জনের মধ্যে সবচেয়ে বড় 2 জনের বয়স 12 বছর। ফুটেজে দেখা যায়, ভারী অস্ত্রে সজ্জিত ইসরায়েলি সেনারা জোর করে শিশুদের তুলে নিয়ে যাচ্ছে। পরে পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। সেনাদের দাবি, ব্যক্তিগত সম্পত্তিতে অনুপ্রবেশের দায়ে আটক করা হয় শিশুদের। যদিও মানবাধিকার কর্মীরা বলছেন, অবৈধভাবে তৈরি বসতিতে অনুপ্রবেশের অভিযোগ হাস্যকর। হংকংয়ের নির্বাচন প্রক্রিয়ায় আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিল চীনের কমিউনিস্ট পার্টি। বৃহস্পতিবার চীনের পিপলস কংগ্রেসে পাশ হয় হংকংয়ের নির্বাচনের প্রক্রিয়া সংস্কারের প্রস্তাব। অধিবেশনের প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট পড়েনি। নতুন নিয়মে হংকংয়ের প্রশাসনে নিজেদের প্রতিনিধি বাড়ানোর সুযোগ পাবে চীনের কমিউনিস্ট পার্টি। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তে কমবে গণতান্ত্রিক ভোটে নির্বাচিত সদস্যের সংখ্যা। এছাড়া হংকংয়ের আইনসভার আসন সংখ্যা 70 থেকে বাড়িয়ে 90 করা হয়েছে। হংকংয়ে সাম্প্রতিক বেশ কয়েক দফা আন্দোলনের প্রেক্ষিতে নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানোর এই পদক্ষেপ নিল বেইজিং। সাধারণ হংকংবাসীর অভিযোগ, তাদের আর কোনো স্বাধীনতাই রইল না। প্রস্তাব পাশের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশ।
হংকং বাসিন্দাদের স্বাধীনতার উপর সরাসরি হামলা চালানো হয়েছে। চীনের এমন হস্তক্ষেপের তীব্র নিন্দা জানাই। এতে তাদের স্বাধীনতা, গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনীতিতে অংশগ্রহণ আগের চেয়ে অনেক কমবে। তাই শান্তি প্রতিষ্ঠায় চীনকে অবশ্যই তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। অশালীন কন্টেন্ট প্রচারের দায়ে 6 মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশটিতে এই অ্যাপটি নিষিদ্ধ হলো। টিকটকের বিরুদ্ধে দায়ের করা পিটিশনের শুনানি শেষে পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি আদেশ দেন। গত বছরের অক্টোবরে একই ধরনের অভিযোগে টিকটক নিষিদ্ধ হয় পাকিস্তানে। ওই সময় বলা হয় অ্যাপটি অনৈতিক এবং অশ্লীল কন্টেন্ট বাছাই করতে ব্যর্থ হয়েছে। তবে 10 দিনের মাথায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। মালয়েশিয়ায় খ্রিস্টানরাও সৃষ্টিকর্তাকে সম্বোধনে আল্লাহ শব্দটি ব্যবহার করতে পারবেন। বৃহস্পতিবার এই সংক্রান্ত রায় দেন দেশটির হাইকোর্ট। অমুসলিমরা আল্লাহ শব্দ ব্যবহার করবে কিনা তা নিয়ে উত্তেজনা ও সহিংসতা হয়েছে মালয়েশিয়ায়। 1986 সালে আদালত নিষেধাজ্ঞা দেয়, খ্রিস্টানরা আল্লাহ শব্দ ব্যবহার করতে পারবে না। বৃহস্পতিবার সেই রায়কে অসাংবিধানিক আখ্যা দেয় উচ্চ আদালত। 13 বছর আগে মালয়েশিয়ার কর্তৃপক্ষ খ্রিস্টান এক নারীর কাছে থাকা মালয় ভাষার কয়েকটি ধর্মীয় সিডি জব্দ করে, যেগুলোতে আল্লাহ শব্দটি ব্যবহৃত হয়েছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান ওই নারী। মালয়েশিয়ার খ্রিস্টানদের দাবি, সৃষ্টিকর্তা বোঝাতে কয়েক শতাব্দী ধরেই তারা আল্লাহ শব্দটি ব্যবহার করছেন। অভিনয় ছেড়ে নার্সিং সেবা করোনা মহামারী পরিস্থিতিতে এমন বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে বলিউড অভিনেত্রী শিখা মালহোত্রাকে। গেল বছরের শুরুর দিকে ভারতে করোনার ভয়াবহতা দেখে অভিনয় ছেড়ে দেন তিনি, নেমে পড়েন করোনা রোগীর সেবায়। বার্তা সংস্থা এপির কাছে পরিবর্তনের সেই গল্প বলেছেন তারকা শিখা। শুধু হারমোনিয়ামের সুরেই সীমাবদ্ধ নয় বলিউড অভিনেত্রী শিখা মালহোত্রা। 2016 সালে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের সাথে। এরপর বেশ কিছু সিনেমায় কাজ করেন তিনি। 2020 সালে মুক্তি পাওয়া কাঞ্চি সিনেমায়ও মূল চরিত্রে অভিনয় করেছেন 26 বছর বয়সী এই নায়িকা। কিন্তু করোনা মহামারীর কারণে বলিউডের ঝলমলে দুনিয়া ছেড়ে নেমে পড়েন মানব সেবায়। নার্সিং ডিগ্রিধারী শিখা মুম্বাইয়ের বিভিন্ন হাসপাতালে শুরু করেন স্বেচ্ছাসেবী কার্যক্রম। আমি সবার আগে একজন নার্সিং অফিসার, তারপর অভিনেত্রী। এত মৃত্যু, আবেগ, দুঃখ আমাকে বদলে দিয়েছে। হঠাৎ করেই আমি যেন আরো পরিণত, আরো দৃঢ় মানুষ হয়ে উঠেছি। মনে হয়েছে মানুষের জীবন রক্ষায় প্রতি সেকেন্ড কাজে লাগাতে হবে। তবে দীর্ঘ এই পথটা মোটেও সহজ ছিল না শিখার জন্য। রোগীদের চিকিৎসা দিতে গিয়ে দীর্ঘ 7 মাসের মাথায় নিজেই আক্রান্ত হন করোনায়। পরে এই ভাইরাস থেকে মুক্তি মিললেও স্ট্রোকের কারণে এক পাশ অবশ হয়ে যায় তার। দীর্ঘ সময়ে সেই অসুস্থতা থেকে রেহাই পেয়েছেন। নার্স, পুলিশ, চিকিৎসক সবাই মাঠে যুদ্ধ করছে। আমিও বসে থাকতে পারিনি। মনে হয়েছে আমার পেশায় দায়িত্ব বেড়েছে। কিন্তু পরে করোনায় আক্রান্ত হয়ে একদম একা হয়ে গিয়েছিলাম। পুরোটা সময় পরিবারের সাথে দেখা করতে পারিনি। এর উপর স্ট্রোক করি। তখন ভেবেছিলাম জীবন হয়তো এখানেই শেষ। নতুন চলচ্চিত্রে প্রস্তাব আসতে শুরু করায় ফের অভিনয় জগতে ডুব দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। তবে প্রয়োজনে আবারও নার্সিং সেবায় নামতে প্রস্তুত আছেন তিনি। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। সাগরে মাছ ধরতে গিয়ে বিস্ফোরণে মারা গেছেন 3 ফিলিস্তিনি। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েলের ছোড়া বিস্ফোরক ভর্তি একটি ড্রোন সাগরে পড়েছিল। পরে তা জেলেদের জালে বাঁধলে নৌকায় তোলার সময় বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই 3 জেলে মারা যায়। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। বিস্ফোরণের ঘটনার পরই প্রতিবাদে সমুদ্রে বেশ কিছু রকেট ছড়ে ফিলিস্তিনি সেনাবাহিনী। ধারণা করা হচ্ছে গেল 22 ফেব্রুয়ারি ফিলিস্তিনের নৌযানে হামলা চালানোর সময় একটি ড্রোন অবিস্ফোরিত অবস্থায় পানির নিচে ছিল, সেটিরই বিস্ফোরণ ঘটেছে। ভূমধ্যসাগরে গ্রিস, সাইপ্রাস এবং ফ্রান্সের সাথে যৌথ উদ্যোগে মহড়া চালালো ইসরায়েল। এতে প্রদর্শন করা হয় আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন। সমুদ্রের তলদেশে উদ্ধার অভিযান ও অনুসন্ধানের মহড়া হয়। সপ্তাহব্যাপী এই মহড়া শেষ হয় বৃহস্পতিবার। তেল আবিব বলছে, মিত্র দেশগুলোর সাথে নৌ সম্পর্ক উন্নয়নের স্বার্থে এই মহড়া চালানো হয়েছে। যদিও বিশ্লেষকরা মনে করছেন, অঞ্চলটিকে তুরস্কের প্রভাব কমানোর লক্ষ্যে ইসরায়েলের অবস্থান জোরালো করা হচ্ছে। সমুদ্র সীমা নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে তুরস্কের। আঙ্কারার প্রভাব মোকাবেলায় নভেম্বরে এই দুই দেশের সাথে সামরিক সহায়তা বৃদ্ধির সমঝোতা করে ইসরায়েল। ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের তোলা বর্ণবাদের অভিযোগ অস্বীকার করেছেন প্রিন্স উইলিয়াম। লন্ডনের একটি স্কুল পরিদর্শনের সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। প্রিন্স উইলিয়াম জানান, ব্রিটিশ রাজপরিবার মোটেও বর্ণবাদী নয়। তবে প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলার পর তাদের সাথে এখনও এই বিষয়ে কেউ কথা বলেননি। প্রিন্স উইলিয়াম জানান, খুব শিগগিরই তাদের সাথে যোগাযোগ করা হবে।
ভারতে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কুম্ভ মেলা। বৃহস্পতিবার শিবরাত্রিতে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় উত্তরাখণ্ডের হরিদ্বারে। করোনা মহামারীর মধ্যেও যাতে অংশ নিয়েছেন লাখ লাখ তীর্থযাত্রী, নানা আচার পালন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এবার 11 বছর পর কুম্ভ মেলা হচ্ছে হরিদ্বারে। করোনার কারণে সংক্ষিপ্ত পরিসরের এবারে তীর্থযাত্রা শেষ হবে 10 এপ্রিল। করোনার বিস্তার ঠেকাতে এবার নানা স্বাস্থ্য সতর্কতাও নিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন। করোনা পরীক্ষায় নেগেটিভ প্রমাণিতরাই যোগ দিতে পারবেন মেলায়। নিজেদের মধ্যে 6 ফুট দূরত্ব রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে গঙ্গায় পবিত্র স্নানের সময় স্বাস্থ্যবিধির তোয়াক্কা কেউ করেননি। একদিনই প্রায় 22 লাখ পুণ্যার্থী গঙ্গায় ডুব দেন। তীর্থযাত্রীদের বিশ্বাস, কুম্ভ মেলার সময় গঙ্গায় ডুব দিলে সব পাপ ধুয়ে যায়। প্রতি 12 বছরে 4 বার কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। রূপকথার গল্পকেও হার মানিয়েছেন জাপানের নাওতো মাতসুমোরা। তেজস্ক্রিয়তার শঙ্কায় ফুকুশিমা পরমাণু প্রকল্প সংলগ্ন একটি এলাকা থেকে সব বাসিন্দাদের সরিয়ে নেওয়া হলেও শুধু পশু দেখভালের জন্য সেখানে তিনি থেকে গিয়েছেন। 1 দশকের বেশি সময় ধরে প্রায় 12 মাইল এলাকায় একাই বসবাস করছেন মাতসুমারা। রূপকথার রাখাল যেন নাওতো মাতসুমারা। জাপানের ফুকুশিমা পরমাণু প্রকল্প সংলগ্ন তোমিওকা এলাকায় গেল 10 বছর ধরে একাই থাকেন তিনি। লক্ষ্য এই পশুগুলোর দেখভাল করা। সরকার এই এলাকা পরিত্যক্ত ঘোষণার পর সবাই চলে গেছে। পার্শ্ববর্তী একটি শহরে পুনর্বাসন করা হয়েছে তাদের। এখানে আর কারো ফেরার কোনো সুযোগই নেই, কারণ এত বছরে কোনো ঘরবাড়ি আর বসবাসের উপযুক্ত নেই। 2011 সালে ফুকুশিমা পরমাণু প্রকল্পের দুর্ঘটনার পরই তেজস্ক্রিয়তার শঙ্কায় সরিয়ে নেওয়া হয় তোমিওকা এলাকার প্রায় 16,000 মানুষকে। তবে গরু, উট পাখি আর ঘোড়ার মতো গৃহপালিত বিভিন্ন পশুর দেখভালের জন্য থেকে যান মাতসুমারা একাই। বয়সের কারণে মারা গেছে এসব পশুর বেশিরভাগই। ঘুমের মধ্যে চোখ বন্ধ করলে আমি যেন এই পশুগুলোকে দেখতে পাই। আমি না থাকলে এদের খাবার দেবে কে? আমি খাবার না দিলে এরা অভুক্ত হয়ে মারা যাবে। প্রায় 12 মাইল এলাকায় নেই বিদ্যুৎ সরবরাহ। কুয়া থেকে প্রয়োজনীয় পানি সংগ্রহ করেন মাতসুমারা। লেকের মাছ আর নিজের উৎপাদিত সবজি দিয়েই খাবারের চাহিদা মেটান। কর্তৃপক্ষ জানেই না যে আমি এখানে আছি। যদি জানতো তাহলে আমাকে এখানে কোনোভাবেই থাকতে দিত না। আশেপাশের এলাকার অনেকে আমাকে এখানে থাকতে নিষেধ করেছে। দুর্ঘটনার কারণে ফুকুশিমা সংলগ্ন একাধিক এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বেশিরভাগ বাসিন্দাদের। জাপান সরকারের লক্ষ্য আগামী 2 বছরের মধ্যে সব বাসিন্দাদের সরিয়ে নেয়া। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা ডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।